আর প্রতিভাকে দেখানোর। আর এখন শুধু এটাই দেখতে হবে যেন নারুতো কোনো বোকামি না করে। এই সবগুলো প্রশ্ন অনেক বেশি অ্যাডভান্স, হাই স্কুলের স্টুডেন্টরাও এগুলো পারবে না। নারুতো এই প্রশ্নের উত্তর দিয়ে কখনোই পাশ হতে পারবে না, কারণ নারুতো প্রাইমারি স্কুলের প্রশ্নতেই ফেল করে। এরপরে সাকুরা নিজের প্রশ্নের উত্তর দিতে শুরু করে, আর তখন আমাদের সাসকেকে দেখানো হয়। সাসকে অনেক কুল ভাবে বসে রয়েছে আর চিন্তা করে যে এখানে যতগুলো প্রশ্ন আছে এগুলোর মধ্যে থেকে একটা প্রশ্নের উত্তরও আমি পারি না। সাসকে চিন্তা করে এই প্রশ্নগুলোকে এইভাবে ডিজাইন করা হয়েছে যে আমাদের চিটিং করা ছাড়া এই প্রশ্নের উত্তর দেওয়া অনেক কঠিন হবে, আর তারা আমাদেরকে একবার চিটিং করতে ধরতে পারলেই 2 পয়েন্ট করে কেটে ফেলে। তখন সাসকে বুঝতে পারে যে এটা শুধু লিখিত পরীক্ষার ব্যাপার না, আসলে তারা আমাদের ইন্টেলিজেন্স দেখতে চায় না, তারা এটা দেখতে চায় যে আমরা তথ্য সংগ্রহ করতে কত বেশি পারদর্শী। তারা আমাদেরকে চিটিং করা থেকে থামাতে চায় না, তারা চায় যে আমরা যেন চিটিং করি। সাসকে চিন্তা করে, নারুতো তুমি এটা করতে পারবে, তুমি নিজের মাথার ব্যবহার করো। আর সাসকের এই চিন্তা একেবারে সঠিক ছিল, কারণ আমরা দেখতে পাই যে বাকি সকল নিনজারা নিজেদের এবিলিটির ব্যবহার করে চিটিং করছিল। যেমন কিবা নিজের কুকুর আকামারুর ব্যবহার করে চিটিং করছিল, আর ইনো নিজের মাইন্ড ট্রান্সফার জুৎসুর ব্যবহার করে সাকুরার বডিতে এসে সকল প্রশ্নের উত্তর জেনে নেয়, আর শিনো নিজের পোকার ব্যবহার করে সকল প্রশ্নের উত্তর জেনে নেয়। আর সবচেয়ে শক্তিশালী জ্ঞানী নেজি নিজের ব্যাকুগানের ব্যবহার করে তার সামনে বসে থাকা ছেলের বডির আরপার থেকে তার প্রশ্নের উত্তর দেখে ফেলে। আর সাসকেও নিজের শারিঙ্গানের ব্যবহার করে তার সামনে বসে থাকা ছেলের হাতের মুভমেন্টকে কপি করে সকল প্রশ্নের উত্তর লিখতে থাকে। এখন 20 মিনিট পার হয়ে গেছে, কিন্তু নারুতো এখনো একটা প্রশ্নের উত্তরও লেখে নাই। আর এখন নারুতোর জন্য 10 নম্বর প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ যদি নারুতো ওই 10 নম্বর প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে নারুতোর পুরো টিম ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এখন 10 নম্বর প্রশ্ন আসতে মাত্র 10 মিনিট বাকি ছিল, যে কারণে সেখানে থাকা সবাই অনেক বেশি নার্ভাস হয়ে যায়। আর নারুতো তো এখন পর্যন্ত একটা প্রশ্নের উত্তরও লেখে নাই। তখন ইবিকো বলে যে এখন সবাই তৈরি হয়ে যাও, এখন আমি তোমাদেরকে 10 নম্বর প্রশ্নটা বলবো, কিন্তু তার আগে এই প্রশ্নটার কিছু নিয়ম আছে, তোমরা কি ওইটার উত্তর দিতে চাও নাকি দিতে চাও না। যেটা শোনার পরে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। তখন একটা মেয়ে বলে যে যদি প্রশ্নের উত্তর দিতে নিষেধ করে দেই তাহলে কি হবে। এতে ইবিকো বলে যে যদি তারা এটা করে তাহলে তাদের বাকি প্রশ্নের উত্তরও নেওয়া হবে না, তার মানে হলো তারা 0 পাবে আর ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আর তারপরে হলো যদি তারা ওই প্রশ্নের উত্তর লেখে আর সেটা ভুল হয়ে যায় তাহলে তারা কখনোই ভবিষ্যতে চুনিং এক্সাম দিতে পারবে না। আর এটা শোনার পরে সেখানে থাকা সবাই একেবারে ভয় পেয়ে যায়। তখন কিবা বলে যে এখানে এমন লোক আছে যারা চুনিং এক্সামকে এর আগেও দিয়েছে। ইবিনো বলে যে এইবার তোমাদের ভাগ্য খুবই খারাপ, কারণ আমি তোমাদের পরীক্ষক হয়েছি, আমি প্রথমে এই নিয়মকে বানাইনি কিন্তু এখন বানিয়ে দিয়েছি। তোমরা এখনই চাইলে এখান থেকে যেতে পারো আর পরের বছর আবারও ট্রাই করতে পারো। এখন যারা 10 নম্বর প্রশ্নের উত্তর দিতে চায় না তারা নিজেদের হাত তুলতে পারো আর এখান থেকে যেতে পারে। আর এটা শোনার পরে সেখানে থাকা সবাই একেবারে কনফিউজ হয়ে যায়, আর নারুতোর অবস্থা তো একেবারেই খারাপ। তখনই নারুতো আশেপাশে দেখতে পায় কিছু স্টুডেন্টেরা নিজেদের হাত তুলতে শুরু করে দিয়েছে, মানে তারা অলরেডি হার মেনে নিয়েছে। এখন কিছু সময় পার হয়ে যায় কিন্তু নারুতো নিজের হাত তোলেনি। সাকুরার নারুতোকে এইভাবে দেখে অনেক কষ্ট হচ্ছিল। সাকুরা মনে মনে চিন্তা করে কোনো ব্যাপার না, নারুতো নিজের হাত তুলে ফেলো, আমরা আবারও পরের বছর ট্রাই করতে পারবো। সাকুরা চিন্তা করে যে নারুতো তো কখনোই হার মানবে না, এই জন্য আমি নিজের হাত তুলে ফেলি। আর সাকুরা যখন নিজের হাত তুলছিল তখনই নারুতো নিজের হাত তুলে ফেলে। আর সাসকে এবং হিনাটা এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু নারুতো নিজের হাতকে টেবিলের মধ্যে অনেক জোরে আঘাত করে আর চিল্লায় বলে যে তুমি যেটাই করো না কেন আমি কখনোই হার মানবো না। যদি আমি নিজের সারা জীবনও একটা জ্ঞানীন হয়ে থেকে যাই তারপরেও আমি হার মানবো না, কারণ আমি একদিন হোকাগে হতে চাই। আর নারুতোকে এইভাবে কথা বলতে দেখে বাকিদের মনের মধ্যেও সাহস চলে আসে। তখন ইবিকো নারুতোকে বলে যে একটু সাবধানে, তোমার এই সিদ্ধান্ত তোমার পুরো জীবনকে পাল্টে দিতে পারে। তখন নারুতো বলে যে এটা কখনোই হবে না, আমি নিজের ওয়াদাকে কখনোই ভঙ্গ করি না। তখনই ইবিকো মরিনো বলে যে তাহলে এখন শুধু একটা কথাই বলা বাকি আছে, আর সেটা হলো তোমরা সবাই চুনিং এক্সামের প্রথম ধাপকে পাশ করে ফেলেছো। আর এটা শোনার পরে রোমের মধ্যে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তখন সাকুরা জিজ্ঞাসা করে যে ভাই কি হয়েছে, এখানে কি হলো। তখন লোকটা বলে যে 10 নম্বর প্রশ্ন বলতে আসলে কিছুই ছিল না, আসলে 10 নম্বর প্রশ্নে তারা কিভাবে আচরণ করে সেটাই তাদের উত্তর ছিল। আর প্রথমে যে 9টা প্রশ্ন দেওয়া হয়েছে সেটা তো টাইম পাস ছিল, সে শুধু এটা দেখতে চেয়েছে এরকম পরিস্থিতি হলে তারা কি করবে। আমরা তো শুধু এটা দেখতে চেয়েছিলাম তোমরা কিভাবে তথ্যকে সংগ্রহ করো। তোমাদের মধ্যে থেকে কয়েকজন নিজেদের ট্যালেন্টের ব্যবহার করে খুব ভালো চিটিং করেছো। সবসময় মনে রাখবে যদি তোমাদের কাছে তথ্য না থাকে তাহলে সেটা অনেক বিপজ্জনক, এতে প্রাণ যেতে পারে অথবা ভিলেজের উপরে বিপদ আসতে পারে। আরেকটা কথা, 10 নম্বর প্রশ্ন আসলে তোমাদের সাহসকে দেখার জন্য বানানো হয়েছে। বিপদে মোকাবেলা করার মতো যাদের কাছে সাহস নেই তারা কখনোই চুনিন হতে পারবে না। এখন এই পরীক্ষা এখানেই শেষ হলো। আর এটা শোনার পরে নারুতো অনেক বেশি খুশি হয়। তখনই জানালা ভেঙে সেখানে আরেকজন চলে আসে, সে বলে যে আমি হলাম তোমাদের পরের এক্সামিনার, পরের পরীক্ষার জন্য সবাই রেডি হয়ে যাও। কিন্তু সে অবাক হয়ে যায় কারণ সেখানে অনেকগুলো স্টুডেন্ট ছিল। সে ইবিকোকে জিজ্ঞাসা করে এতগুলো স্টুডেন্ট বেঁচে গেল, তুমি কি সফট হয়ে গেলে নাকি। আর সে বলে কালকে সকালে তোমরা সবাই আমার সাথে দেখা করবে, এখন তোমরা এখান থেকে যেতে পারো। আর সবাই সেখানে
সেখান থেকে চলে যাওয়ার পরে ইবিকো সবার প্রশ্নগুলোকে সংগ্রহ করতে শুরু করে, কিন্তু যখন সে নারুতোর পেপারকে হাতে নেয় তখন একেবারে অবাক হয়ে যায় আর চিন্তা করে যে তাহলে আমি আজকে এমন একটা ছেলেকে পাশ করে দিয়েছি যে একটা প্রশ্নের উত্তর দেয়নি। যাই হোক, এর সাথে আমরা 4 নাম্বার পার্টটাকে এখানেই শেষ করব। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত টাটা বাই বাই।